আচ্ছা, এই যে বড় বড় অর্গানাইজড ক্রাইম বা সংঘবদ্ধ অপরাধ জগৎ, এখান থেকে যে প্রতি বছর ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আয় হয়, সেই টাকার আখের হয়টা কি? এই বিপুল পরিমাণ কালো টাকা কিভাবে সাদা হয়, কোথায় যায়? চলুন আজ আমরা সেই অদৃশ্য আর্থিক জগতের গভীরে ডুব দেব। একটু ভাবুন তো, ধরুন আপনার হাতে হঠাৎ করে এক ব্যাগ ভর্তি অবৈধ টাকা চলে এলো। আপনি কিন্তু চাইলেই এই টাকা দিয়ে একটা দামি গাড়ি বা বাড়ি কিনে ফেলতে পারবেন না, কারণ সাথে সাথেই প্রশ্ন উঠবে, এত টাকা আপনি পেলেন কোত্থেকে? তাহলে এই কালো টাকাকে ব্যবহারযোগ্য করবেন কিভাবে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। সমস্যাটা আসলে কতটা বড় তার একটা ধারণা দিই। প্রতি বছর প্রায় $4 ট্রিলিয়ন, মানে বিশ্বের মোট জিডিপির প্রায় 3 থেকে 5% অপরাধ জগৎ থেকে পাচার হয়। ভাবা যায়, মাদক, মানব পাচার, অস্ত্র ব্যবসা, এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে এই বিপুল পরিমাণ অর্থকে বৈধ করার এক জটিল আর গোপন খেলা। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই আধুনিক সমস্যার সমাধান লুকিয়ে আছে হাজার বছরের এক পুরনো পদ্ধতির মধ্যে, এমন একটা সিস্টেম যা কিনা কোনো আধুনিক ব্যাংক বা ডিজিটাল লেজার ছাড়াই কাজ করে। চলুন সেই প্রাচীন ব্যবস্থার রহস্যটা একটু ভেদ করা যাক। এই পদ্ধতিটার নাম হল ফ্লাইং মানি বা উড়ন্ত টাকা। আর এটাকে পৃথিবীর প্রথম দিকে কাগজের টাকার একটা রূপ বলেও মনে করা হয়। এখানে টাকা কিন্তু আসলেই ওড়ে না, কিন্তু টাকার যে ভ্যালু বা মূল্য, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় একদম উড়ে যাওয়ার মতোই সহজে পৌঁছে যায়। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, একজন ব্যবসায়ী রাজধানীতে চা বিক্রি করে পেলেন এক গাদা ভারী মুদ্রা। এখন এত মুদ্রা নিয়ে বাড়ি ফেরা তো খুবই ঝুঁকিপূর্ণ, তাই না? তো তিনি কি করলেন? সেখানকার একজন বিশ্বস্ত এজেন্টের কাছে মুদ্রাগুলো জমা রাখলেন আর বিনিময়ে একটা কাগজের নোট বা রসিদ নিলেন। এরপর একদম নিশ্চিন্তে নিজের শহরে ফিরে গেলেন। সেখানে গিয়ে সেই এজেন্টেরই আরেক সঙ্গীকে নোটটা দেখাতেই তিনি সম পরিমাণ মুদ্রা পেয়ে গেলেন। দেখুন কি সহজ, কোনো ঝুঁকি নেই, কোনো ঝামেলা নেই, অথচ টাকার মালিকানা ঠিকই বদল হয়ে গেল। তো পুরো সিস্টেমটার মূল চাবিকাঠিটা কি? একটাই শব্দ: বিশ্বাস। এখানে কোনো ব্যাংক ছিল না, কোনো আইন ছিল না, ছিল শুধু দুজন মানুষের মধ্যেকার আস্থা আর ব্যক্তিগত সম্পর্ক। আর সময়ের সাথে সাথে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই বিশ্বাসভিত্তিক নেটওয়ার্কগুলো আরও অনেক বেশি শক্তিশালী হয়েছে। এখন প্রশ্ন হল, হাজার বছরের পুরনো এই সাদামাটা সিস্টেমটা কিভাবে আজকের দুনিয়ার সবচেয়ে খতরনাক অপরাধীদের প্রধান হাতিয়ার হয়ে উঠল? চলুন দেখা যাক প্রাচীন সেই ধারণায় এখন কিভাবে বিশ্বজুড়ে অবৈধ লেনদেনের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। চলুন একটা ধাঁধার মতো দেখি। দুই দিকে দুটো আলাদা সমস্যা। একদিকে আছেন মিস্টার চেন। তিনি চীনের বাইরে তার $2 মিলিয়ন বিনিয়োগ করতে চান, কিন্তু সরকারি নিয়মে আটকে গেছেন। আর অন্যদিকে একটা ড্রাগ কার্টেল, যাদের $2 মিলিয়ন অবৈধ নগদ টাকা পরিষ্কার করে মেক্সিকোতে পাঠাতে হবে। দেখতে একদমই আলাদা দুটো সমস্যা, তাই না? কিন্তু একটা অদৃশ্য নেটওয়ার্ক এই দুটোকে এক সুতো বেঁধে ফেলে। এখন দেখুন আসল খেলাটা। মিস্টার চেন চীনে একজন ব্রোকারকে তার টাকা দিলেন। ঠিক একই সময়ে আমেরিকায় কার্টেলের ডিলার সেই ব্রোকারেরই পার্টনারকে নগদ $2 মিলিয়ন দিল। এরপর মার্কিন ব্রোকার সেই অবৈধ টাকাটাই মিস্টার চেনের কাজিনকে দিয়ে দিল, আর সেই টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কেনা হয়ে গেল। ফলাফলটা কি দাঁড়ালো? কোনো টাকা বর্ডার পার হলো না, কোনো ব্যাংকিং চ্যানেলে গেল না, অথচ মূল্যটা ঠিকই বিনিময় হয়ে গেল। একদম আয়নার মতো, তাই না? একদিকের প্রতিচ্ছবি আরেক দিকে। তো মিস্টার চেন তো তার অ্যাপার্টমেন্ট পেয়ে গেলেন, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন কিন্তু রয়েই গেল। চীনের ব্রোকার এখন মেক্সিকোর কার্টেলের কাছে $2 মিলিয়ন ঋণী হয়ে গেল। এই দিনাটা তারা শোধ করবে কিভাবে? তারা তো আর ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারবে না। এর উত্তরটা যতটা সহজ ততটাই কিন্তু ভয়ঙ্কর। তারা এটা করে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে, সবার চোখের সামনে। এমন সব লেনদেন যা বাইরে থেকে দেখলে আপনার মনে হবে 100% বৈধ, কিন্তু এর ভেতরেই লুকিয়ে থাকে আসল উদ্দেশ্য। এখানেই প্রাক্তন মার্কিন ট্রেজারি এজেন্ট জন কাসারার একটা কথা খুব ভালো খাটে। তিনি বলেন, আমরা সবসময় টাকাকে ফলো করার কথা বলি, কিন্তু কখনো কখনো তার চেয়েও বেশি জরুরি হল ভ্যালিউ বা মূল্যকে ফলো করা। অপরাধীরা ঠিক এই কাজটাই করে। তারা টাকাকে নয়, মূল্যকে সরায়। ব্যাপারটা কিভাবে ঘটে? আসুন একটু সহজ করে বুঝি। ধরুন,
চীনের ব্রোকার মেক্সিকোর কার্টেলের একটা কাগজে কোম্পানিকে $10 মিলিয়ন দামের রেফ্রিজারেটর পাঠালো, কিন্তু কাগজপত্রে বা চালানে দাম দেখানো হলো মাত্র $8 মিলিয়ন। তাহলে বাকি $2 মিলিয়ন কোথায় গেল? ওই $2 মিলিয়ন কোনো হিসাবই নেই। আর এটাই হলো সেই দেনা যা বৈধ ব্যবসার আড়ালে শোধ হয়ে গেল। এই পদ্ধতিকে বলে আন্ডার ইনভয়েসিং, মানে পণ্যের আসল দামের চেয়ে কম দাম দেখানো। আচ্ছা, এটা তো একটা উদাহরণ গেল। চলুন এবার আরও জটিল একটা সত্যিকারের ঘটনা দেখি। এটা দেখলে বোঝা যাবে এই সিস্টেমটা কিভাবে বিশ্বজুড়ে বিভিন্ন ভয়ঙ্কর অপরাধকে একে অপরের সাথে জুড়ে দেয়। এই যে জিনিসটা দেখছেন, এটা হলো টোটোয়া বা মাছের পটকা। একে বলা হয় সমুদ্রের কোকেন, কারণ চীনে এটা একটা স্ট্যাটাস সিম্বল, আর এর দাম কেজি প্রতি হাজার হাজার ডলার। বুঝতেই পারছেন কার্টেলগুলোর জন্য এটা কতটা লাভজনক একটা পণ্য। এবার এই জটটা একটু খেয়াল করুন। সিনালোয়া কার্টেল অবৈধ সামুদ্রিক পণ্য আর মাদক বিক্রি করে মোট $13 মিলিয়ন আয় করেছে। আমেরিকায় থাকা একজন চীনা ব্রোকার সে টাকাটা নিল, কিন্তু টাকাটা তো কার্টেলের কাছে পৌঁছাতে হবে। তখন কি হলো? মেক্সিকোতে থাকা তার পার্টনার নিজের থেকে কার্টেলকে $13 মিলিয়ন দিয়ে দিল। তার মানে এখন মার্কিন ব্রোকার তার মেক্সিকান পার্টনারের কাছে $13 মিলিয়ন ঋণী হয়ে গেল। এখন এই বিপুল পরিমাণ ঋণ শোধ হবে কিভাবে? এবার তারা ব্যবহার করে ঠিক তার উল্টো পদ্ধতি, যাকে বলে ওভার ইনভয়েসিং। মার্কিন ব্রোকার চীন থেকে $14 মিলিয়ন ইলেকট্রনিক্স অর্ডার করে, কিন্তু বাস্তবে কন্টেনারে পাঠানো হয় মাত্র $1 মিলিয়ন মূল্যের সস্তা নকল জিনিস। চালানে এই যে অতিরিক্ত $13 মিলিয়ন দেখানো হলো, সেই টাকাটাই আসলে চীনে পাচার করে দেওয়া হলো, আর এভাবেই ঋণ শোধ হয়ে গেল। তার মানে বুঝতে পারছেন তো, এই একটা সিস্টেমে অবৈধ মাছ ধরা থেকে শুরু করে মাদক, মানব পাচার, এমনকি অস্ত্র ব্যবসার মতো প্রায় সব ধরনের আন্তর্জাতিক অপরাধের আর্থিক মেরুদণ্ড হিসেবে কাজ করে। সবকিছু এক সুতোয় বাঁধা। এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, এই অদৃশ্য নেটওয়ার্কের বিরুদ্ধে লড়াই করাটা তাহলে এত কঠিন কেন? আইন প্রয়োগকারী সংস্থাগুলো এদের ধরতে হিমশিম খায় কেন? এর প্রধান কারণ হল পুরো ব্যবস্থাটাই খুব সাধারণ আর বিশ্বাসের উপর নির্ভরশীল। এখানে কোনো ডিজিটাল প্রমাণ থাকে না, কোনো কম্পিউটারের রেকর্ড থাকে না, আর আজকাল তো এনক্রিপশন আর ক্রিপ্টোকারেন্সি আসায় এটা আরও দুর্বেদ্য হয়ে গেছে। তাছাড়া আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনেক সময় দীর্ঘ জটিল তদন্তের চেয়ে ছোটখাটো কেস সমাধান করে তাড়াতাড়ি সাফল্য দেখাতে বেশি আগ্রহী থাকে। আর বিশেষজ্ঞরা ঠিক এই জায়গাতেই একটা অন্যরকম কথা বলছেন। তাদের মতে এর সমাধান উন্নত প্রযুক্তিতে নয়, বরং উন্নত মানব বুদ্ধিমত্তায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে এই বিশ্বাসভিত্তিক নেটওয়ার্ক ভাঙা প্রায় অসম্ভব। এই দুর্ভেদ্য নেটওয়ার্ক ভাঙার একমাত্র উপায় হল সেই পুরনো দিনের গোয়েন্দা পদ্ধতি ব্যবহার করা, আন্ডারকভার এজেন্টদের মাধ্যমে নেটওয়ার্কের ভেতরে ঢুকে পড়া। আন্ড্রেয়া ক্রস্টার মতো সাহসী তদন্তকারীরা বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে এই নেটওয়ার্কগুলোর ভেতরে ঢুকে তথ্য সংগ্রহ করেন। তদন্তকারী আন্দ্রেয়া ক্রোস্টা তো আরও এক ধাপে গিয়ে একটা সাংঘাতিক প্রস্তাব দিয়েছেন। তার মতে কাটা দিয়েই কাটা তুলতে হবে, অর্থাৎ সরকারি সংস্থার উচিত নিজেদের একটা টিম তৈরি করে এই নেটওয়ার্কের অংশ হয়ে যাওয়া, তাদের সাথেই লেনদেন করা। কারণ শুধুমাত্র ভেতর থেকে কাজ করলেই এই ব্যবস্থাকে পুরোপুরি বোঝা এবং ধ্বংস করা সম্ভব। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চায়, যা হয়তো আপনাদের ভাবাবে। আমরা এমন এক ডিজিটাল যুগে বাস করি যেখানে প্রায় সব কিছুই নজরদারির আওতায়, কিন্তু তারপরেও কি সবচেয়ে কার্যকর এবং বিপজ্জনক অপরাধগুলো এখনও সেই প্রাচীন অ্যানালগ পদ্ধতির উপরই নির্ভর করে চলছে? উত্তরটা হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর।